আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় কেমন চলছে দেশ। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ডক্টর আব্দুল মান্নান। আপনাকে স্বাগত জানাচ্ছি ২১-এর রাতে। আমাদের সঙ্গে আছেন সাংবাদিক, লেখক ও কলামিস্ট মোস্তফা কামাল। তিনি এখনও পৌঁছাননি তিনি এসে পৌঁছলেই তিনি হয়তো যোগ দেবেন আমাদের সঙ্গে। আমি মান্নান ভাইকে দিয়ে শুরু করতে চাই। কেমন চলছে দেশ? মিশ্র প্রতিক্রিয়া আছে সরকারের দিকে, সরকারের বক্তব্য আছে, সরকার চেষ্টা করছে, নানান সংকটের কথা তারা স্বীকার করছে, সেই অনুযায়ী তারা চেষ্টা করছে আসলে সেই সংকট থেকে উত্তরণের জন্য। বিরোধী দলের কাছে জানতে চাওয়া আসলে যে কেমন দেশ চলছে, আপনারা কিভাবে দেখছেন বিষয়টি? জি, আপনাকে ধন্যবাদ, ২১-এর দর্শকদেরকে ধন্যবাদ, দেশবাসীকে শুভেচ্ছা জানাই। কেমন চলছে দেশ, এই প্রশ্ন যদি আপনি সাধারণ মানুষের কাছে ছুড়ে দেন তাহলে এক একজনের প্রতিক্রিয়া এক এক রকম। আমরাও যেহেতু এই দেশের একজন নাগরিক, এদেশের মাটি, মানুষ, প্রতিটা সেক্টরের মানুষদের সাথে আমাদের প্রতিনিয়ত উঠা বসা, চলাফেরা। কাজে আপনি যদি ঢাকা শহরের একজন গৃহিণীর কাছে জিজ্ঞাসা করেন যে কেমন চলছে দেশ, তিনি বলবে যে খুব ভালো না, কেন গ্যাস নাই। আপনি যদি একজন কারখানার মালিক বা যে কোনো ছোটোখাটো ব্যবসায়ীর কাছে জিজ্ঞাসা করেন কেমন চলছে দেশ, তিনি বলবেন ভালো না, কেন বিদ্যুৎ নাই, লোডশেডিং, গ্যাস নাই, উৎপাদন নাই, এটা চলছে। আবার আপনি যদি একবারে সাধারণ লেভেলে যদি জিজ্ঞাসা করেন কেমন চলছে দেশ, বিশেষ করে যারা দিন আনে দিন খায়, এই লোকগুলোর কাছে যে জিজ্ঞাসা যদি করেন তাহলে কেমন চলছে দেশ, তিনি বলবেন যে খুবই খারাপ অবস্থায় আছি ভাই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে দাম, না বিশ্বাস উঠে যায়। মানুষ মনে করেছিল যে নির্বাচিত সরকার আসলে তারা অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ে অনেক ভালো থাকবে, কিন্তু গ্যাস বিদ্যুতের ক্ষেত্রে, জ্বালানির ক্ষেত্রে কমপক্ষে মানুষ এটা বুঝতে পারল যে না, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও এতটা সংকট ছিল না যতটা না সংকট আমরা এখন পড়েছি। সরকার চেষ্টা করছে না আমরা এটা বলবো না, প্রতিটা সরকারই চেষ্টা করে। এখন ক্লাসে যখন একজন স্টুডেন্ট ভর্তি হয় সবাই পড়ে, ফার্স্ট হওয়ার জন্য পড়ে, কিন্তু একজন ফার্স্ট হয়। সবাই চায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে, সবাই লক্ষ্য উদ্দেশ্য থাকে বাংলাদেশের ডেভেলপমেন্ট, কেউ করতে পারে কেউ পারে না। আমরা সরকারের যে মোটা দাগে যে জিনিসগুলো আমরা দেখছি যে সরকার এখনো পর্যন্ত, কিছুদিন আগে আপনি জানেন যে সরকার তার হানিমুন পিরিয়ড বলে একটা সময়কে 180 দিনকে অতিবাহিত করেছে। এই পিরিয়ডটাকে আইডেন্টিফাই করে মূলত সরকার বোঝাতে চেয়েছে যে এই 80 দিন আমরা কি করেছি এটা আপনাদের মূল্যায়নের কোনো প্রয়োজন নেই। এই 80 দিন আমরা মোটামুটি একটা ভূমিকার ভিতরে ছিলাম, এখন আমরা কি করি এটা কাউন্ট ডাউন করেন। মূলত তা না, মর্নিং শোজ দ্য ডে, মানে সকাল বলে দে দিনটা কেমন যাবে। সরকারের স্টার্টিংটাই বলে দিয়েছিল যে কেমন যাবে। বাংলাদেশের মানুষ কোনো সরকারের কাছ থেকে খাওয়া দাওয়া চায় না, কোনো মানুষ বাংলাদেশের সরকারের কাছে ডাল ভাত চায় না। মানুষ চায় কি একটু শান্তিতে বসবাস করতে। তো শান্তিতে বসবাস করার জন্য আপনারা মানুষকে ফ্যামিলি কার্ড দিতে চাইলেন, কত হাজার পরিবারকে দিতে পেরেছেন, খুব বেশি পরিবারকে দিতে পারেন নাই। এখন কার্ড শুমারির নামে যে অনিয়ম চলতেছে, দলীয়করণ চলতেছে, এই দলীয়করণের মধ্য দিয়ে এখন কিন্তু মোটামুটি টিএনও অফিস ভাঙচুর, ডিসিকে প্রত্যাহার, ইউএনওকে প্রত্যাহার, এগুলো চলছে। এবং অনেকে দু একটাকে শিক্ষা দিয়ে বাকিদেরকে মেসেজ দেওয়া হচ্ছে যেভাবে তালিকা দিব সেভাবেই করে দিবা, এর ডাইনে বামে তোমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। অন্যদিকে মানে রাষ্ট্রের যেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আছে, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন থেকে শুরু করে যে জায়গাগুলোতে আমাদের নির্বাচিত প্রতিনিধি থাকার কথা ছিল, সেখানে দলীয় নেতাকর্মীদের একটা পুনর্বাসন কেন্দ্র হিসেবে ইতিমধ্যেই তারা কাজ করেছে। এবং বাংলাদেশের সরকারি পৃষ্ঠপোষকতায় এবং জনগণের ট্যাক্সের টাকায় যে সমস্ত প্রতিষ্ঠানগুলো চলে, অনেকগুলো কর্পোরেশন, অনেকগুলো প্রতিষ্ঠান, সেইগুলো সরকার তার নেতাদেরকে দিয়ে চালাচ্ছে।
যার কারণে বিএনপির একটা স্লোগান ছিল যে সবার আগে বাংলাদেশ। এই স্লোগানটা তারা ইশতেহারে বলেছে, নির্বাচনে বলেছে, সমস্ত জায়গায় বলেছে, কিন্তু জনগণ এখন বলছে যে না, এই কথা তারা মুখে বলেছে কিন্তু আদতে হচ্ছে সবার আগে বিএনপি। তো দলীয় কারণের, দলীয় রাজনীতির যে বৃত্ত, রাষ্ট্রের আপনি যখন প্রধানমন্ত্রী, মন্ত্রী হিসেবে শপথ নেবেন, এমপি হিসেবে শপথ নেবেন, তখন আপনার আন্ডারে কিন্তু রাষ্ট্রের সকল নাগরিক, আপনার টেরিটরি, আপনার অন্তর্ভুক্ত সকল নাগরিক। তাহলে আপনি কখনো রাগ বিরাগের মানে খাতিরে আপনি কাউকে কি করতে পারেন না, মানে অন্য দৃষ্টিতে দেখতে পারেন না, কিন্তু সেটা চলছে। আবার দেখেন, আমরা যদি শিক্ষা অঙ্গনগুলোর দিকে দেখি তাহলে আপনি দেখবেন যে সর্বত্র যতগুলো ভাইস চ্যান্সেলর নিয়োগ করা হয়েছে, কোনো জায়গায় এরকম একজন ভাইস চ্যান্সেলর হয় নাই যে আগের জন যিনি ছিলেন তার চেয়ে আরও কোয়ালিফাইড একজন ভাইস চ্যান্সেলরকে দেওয়া হয়েছে। সারা বাংলাদেশে বিএনপি কোথাও, আমি চ্যালেঞ্জই করলাম যে সারা বাংলাদেশের কোথাও একজন ভাইস চ্যান্সেলর, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, রাজশাহী বিশ্ববিদ্যালয় হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হোক, ইসলামী বিশ্ববিদ্যালয় হোক, যত জায়গায় হোক, আগের যে ভাইস চ্যান্সেলরগুলো ছিল সেখান থেকে যোগ্য একজনকে দিয়ে আগের জনকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু হয় নাই। আসলে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তো কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে নিয়োগ হয় নাই। তাহলে এখানে দলীয় কারণ হয়ে গেল। এই দলীয় কারণের বৃত্ত দিয়ে মূলত সবার আগে বিএনপি হয়েছে, সবার আগে বাংলাদেশ তো হয় না। জি মান্নান ভাই, আপনি এক টানা অনেকগুলো কথা বললেন, সরকারের কোথায় কোথায় ভুল আছে, কোথায় কোথায় সমস্যা আছে, সেই বিষয়গুলো আপনি তুলে ধরলেন। জামায়াতে ইসলামী আসলে ক্ষমতায় আসলে কি করতো? ইয়েস, এটা আমাদের এই সংকটগুলো, অনেকগুলো সংকটের কথা আপনি বলেছেন, সেই সংকটগুলো আসলে কিভাবে আসলে মোকাবেলা করতেন আপনারা? ইয়েস, জামাত ইতিমধ্যে এই সংকট মোকাবেলায় সরকারের করণীয় কি সে ব্যাপারেও অ্যাডভাইস করেছে। জামাত প্রেস ব্রিফিং করেছে, জামাত অ্যাডভাইস করেছে। আপনারা দেখবেন যে রাষ্ট্র পরিচালনায় আমরা যদি শুধু দলীয় লোকদের দিকে তাকিয়ে থাকি তাহলে এটা সম্ভব না। আপনার এই টেলিভিশন পরিচালনায় আপনার মতন দক্ষ লোকই প্রয়োজন। আমাকে দিয়ে যদি এটা চালানো হয় তাহলে এটা চলবে না, ঠিক মতো চলবে না, চলবে না, বন্ধ থাকবে না, কিন্তু কাঙ্ক্ষিত মান হবে না। এই জায়গায় আমরা বলেছি যে যেরকম জ্বালানি সেক্টর নিয়ে আমাদের বক্তব্য হচ্ছে, আপনি কি করেন, এই দেশের যারা এক্সপার্ট আছে, জ্বালানি এক্সপার্ট আছে, এবং সরকারি বিরোধী দল মিলে এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে আপনারা বসেন, জাতীয়ভাবে এটা ডায়ালগ করেন, আলোচনা করেন, সবার সহযোগিতা চান, জনগণের সহযোগিতা চান। আপনারা তো তা চাচ্ছেন না। এই জায়গাগুলো আমাদের ঘাটতি আছে। এদেশে বহু এক্সপার্ট লোক আছে, আপনারা দেখেছেন, অনেকে বিদেশে আছে, তারা হয়তো বিএনপিকেই ভালোবাসে, কিন্তু তার মেধা যোগ্যতা বিকশিত হচ্ছে বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে, বাইরের কোম্পানিগুলোতে, বাইরের শিল্প প্রতিষ্ঠানে, বাইরের বিজ্ঞানাগারে, বাইরের রিসার্চ প্রতিষ্ঠানে। আমরা তো তাদেরকে আনছি না, পুনর্বাসন করছি ক্ষুধার্ত নেতাকর্মীদের। আপনি অবশ্যই নেতাকর্মীদের কোনো না কোনো জায়গা থাকতে হবে, সেই জায়গাগুলো তো নির্বাচিত প্রতিনিধি হওয়ার জন্য বহু স্টেজ আছে। আপনার ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে নিয়ে আপনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী পর্যন্ত বহু জায়গায় নির্বাচিত করার সুযোগ তাদের রয়েছে। কিন্তু রাষ্ট্র পরিচালনার যে নর্মস আছে, আপনি সেই জায়গাগুলো, মনে করেন যে আপনার সচিবালয়ে আপনি এমন একজন লোককে এনে নিয়োগ দিয়ে দিলেন যিনি আগে নির্বাচনের সময় দলীয় রাজনীতিতে যুক্ত হয়ে পড়লেন, যুক্ত হয়ে পড়ে কমিটিতে ছিলেন, এখন তাকে নিয়ে এসে আবার কি করলেন, আপনি চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে সচিবালয়ে আপনি নির্বাচন কমিশনে বসিয়ে দিলেন। তাহলে নির্বাচন কমিশনটা কিভাবে আপনি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন করবেন? আগেই তো মানুষ বলছে যে না, ওইখানে তো আপনি অলরেডি প্রবলেম তৈরি করে রেখেছেন, তা আপনি নির্বাচন আগামী দিনে যে স্থানীয় নির্বাচন হবে সেখানে তো এটা হবে না। তাহলে আপনার যোগ্যদেরকে, মেধার যে মূল্যায়ন, কোটা না মেধা, হ্যাঁ, এই যে কোটার চেয়ে মেধার মূল্য বেশি। আজকে পিএইচসির চেয়ারম্যান কি করেছেন? পদত্যাগ করেছেন। কেন তা পদত্যাগ করলেন? যে উনি
যেভাবে চাচ্ছেন সেভাবে হচ্ছে না। তার মানে ওই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সরকার কি করছে, আমরা যদি ক্ষমতায় আসতাম আমরা মেধার ভিত্তিতে সমস্ত জায়গায় নিয়োগের ব্যবস্থা করতাম। বিশেষ করে আমরা দুর্নীতির টুটি চেপে ধরতাম, গলা চেপে ধরতাম। সেখানে দুর্নীতি দমন কমিশনকে আমরা শক্তিশালী করতাম। আমরা এখানে স্বাধীন কমিশন দেওয়ার চেষ্টা করতাম, তাদেরকে সাংবিধানিক ক্ষমতা দেওয়ার চেষ্টা করতাম। আমরা স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতাম। সেই স্বাধীন বিচার বিভাগের প্রতিটা জায়গায় আমরা রাষ্ট্রকে এবং তাদের জবাবদিহিতা থাকতো বিচারপতিদের। অর্থাৎ দুর্নীতিকে বন্ধ করেন, মূল্যায়ন করেন মেধাকে, এবং আপনি প্রপার ডিস্ট্রিবিউশন করেন। জনগণ যাতে বুঝতে পারে, একজন সাধারণ মানুষ, যে এই সরকার আমার সরকার, আমি ভোট দেইনি হয়তো, কিন্তু আমার প্রধানমন্ত্রী, আমার মন্ত্রী, আমার সরকার, এটা যতদিন না ভাবতে পারবে ততদিন এই সরকার দলীয় সরকারই থাকবে। আপনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কাঠামোর কথা বলছেন, যে এই কাঠামোর মধ্যে আসলে পরিবর্তন দরকার, কিন্তু যে জিনিসটা এখন মানুষ ফেস করছে, আমি বলি যে কালকে বিকেএমইর একটা সংবাদ সম্মেলন ছিল, তারা বলেছে যে 300-র উপরে কারখানা বন্ধ হয়ে গেছে, আরও যারা আছে তারা কেউ আংশিক কাজ করছে, কেউ পুরোপুরি কাজ করতে পারছে না। এই বর্তমান পরিস্থিতিটা আসলে আপনারা কিভাবে মোকাবেলা করতেন? ইয়েস, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি একটা রাষ্ট্র পরিচালনার জন্য শুধু আমাদের 300 কারখানা বন্ধ হয়ে যাওয়ার পেছনে কিন্তু অনেকগুলো কারণ আছে। মানুষও আছে, শ্রমিক আছে, অনেক পরিবার আছে, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান আছে। অবশ্যই এটা তো একটা বিশাল অ্যালার্মিং। 300 বন্ধ হয়ে গেছে মানে যে আরো সামনে বন্ধ হতে পারে, এটা তো অর্ডারগুলো চলে যাচ্ছে। এই জায়গায় আমাদের করণীয় কি? আমরা তো বন্ধুহীন না, আমাদের তো বন্ধু আছে দেশে এবং দেশের বাইরে। আমরা আমাদের বন্ধুদের কাছে যেতে পারি না? আমরা যদি কেন আজকে IMF থেকে শুরু করে না ওয়ার্ল্ড ব্যাংক কেন আমাদের এখানে কি করছে না, ইনভেস্ট করছে না, টাকা দিচ্ছে না? কারণ হচ্ছে আমরা দুর্নীতিকে কি করতে পারছি না, মানে তাদের যে জবাবদিহিতা আমাদের প্রতিষ্ঠানগুলোর এবং সুশাসন এবং দুর্নীতি হবে না এই গ্যারান্টি দিতে পারছি না। যে সংস্কারের কথা ছিল, জনগণকে কমিটমেন্ট করে ঐক্যমত্য কমিশনের মাধ্যম দিয়ে প্রতিটা রাজনৈতিক দল জুলাই চার্টার সাইন করে এখানে এসেছিল, ক্ষমতায় এসে আমরা এগুলো করছি না। যার কারণে এখন মানে যে সমস্ত জায়গা থেকে আমাদের এই অর্থে ছাড় আসার কথা ছিল, যেটার মাধ্যম দিয়ে সরকার গতিশীল হওয়ার কথা ছিল, সেই জায়গা কিন্তু কি করতে পারে নাই। তাহলে ওইটা আমরা নিশ্চয়তা দিতাম, তাহলে আমরা বিভিন্ন জায়গাতে ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে নিয়ে আপনার IDB থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় দাতা সংস্থা থেকে আমরা কি পাইতাম, সহযোগিতা পাইতাম। ঠিক একইভাবে এই দেশে এবং দেশের বাইরে যে সমস্ত আমাদের শিল্পপতিরা আছে এবং যাদের টাকা পয়সা আছে, তারা এখানে ইনভেস্টমেন্টের এনভায়রনমেন্টটা পাচ্ছে না। সেই এনভায়রনমেন্ট আমরা তৈরি করতাম, চাঁদাবাজি, দখলবাজি বন্ধ করে দিয়ে গ্যাসের যে ব্যবস্থাপনাটা গড়ে তোলা দরকার, প্লাস হচ্ছে এনার্জি সেক্টরকে ডেভেলপ করা দরকার। সেই জায়গাটা আমরা মানে আগে ভাগে ইনিশিয়েটিভ নিতাম। অর্থাৎ যেটাকে সবার আগে ইনিশিয়েটিভ নেওয়া দরকার, সেটাকে যদি আপনি বুঝতেই সময় চলে যায় 6 মাস, তাহলে তো 6 মাস পরে তো সংকট হবে। সেই সংকট মোকাবেলা করা তো জনগণ সাপারার হবে, হয়তো সরকার সাপারার হবে না। আমি মান্নান ভাই আপনার কাছে আবারও আসবো। আমাদের মাঝে যোগ দিয়েছেন সাংবাদিক, লেখক ও কলামিস্ট মোস্তফা কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা একা মান্নান ভাইয়ের দীর্ঘ সময় ধরেই তার বক্তব্য শুনছিলাম, অনেক বিষয় নিয়ে মান্নান ভাই কথা বলছিলেন। আজকে আমাদের আলোচনার বিষয় কেমন চলছে দেশ। একভাবেই বলে গেলেন যে এই সমস্যা সেই সমস্যা, নানান সমস্যা আছে, সেগুলো কিভাবে বিরোধী দল মোকাবেলা করতেন সেগুলিও তিনি বলেছেন। আমি সাংবাদিক হিসেবে আপনার কাছে জানতে চাই আসলে যে দেশ কেমন চলছে। জি, ধন্যবাদ আপনাকে। আমি মান্নান ভাইয়ের বক্তব্যের যে অংশ শুনেছি তাতে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যেটা যে কাঙ্ক্ষিত পর্যায়ে দেশ চলছে না, যেটা প্রত্যাশা ছিল ওই অনুযায়ী চলছে না। এটা তো অবশ্যই সত্য, এটা বানোয়াট অভিযোগ নয়। কিন্তু এর বিপরীতে কথা আছে, সরকারের দিক থেকে কিন্তু আবার সমস্যা অস্বীকার করা হচ্ছে না। জি, সেটা আমরা বলেছি, মান্নান ভাই বলেছেন। এটা ভালো দিক, কারণ আমাদের এখানে একটা বরাবর মানসিকতা আছে, আমরা প্রথমে সমস্যাটা অস্বীকার করি। তো এই সরকারের দিক থেকে একটা শুভ লক্ষণ আছে যে সমস্যা স্বীকার করা, আর স্বীকার করা মানে সমাধানের সিঁড়িতে পা রাখা। তো এই চেষ্টার মধ্যে আমরা একটা রকম ফের দেখছি। মাননীয় প্রধানমন্ত্রীর চেষ্টা, উদ্যোগ এবং দৃশ্যমান যেসব তৎপরতা, তাতে আমরা আশাবাদী হতে পারি। কিন্তু তার যে সহযোগী বা সহকর্মী বা যে অ্যাসোসিয়েট, ওখানে কিন্তু আমরা একটা গোলমাল দেখছি, ব্যত্যয় দেখছি। তিনি যে মাত্রায় দৌড়াচ্ছেন, তাদের দৌড়ানোটা কিন্তু ওই মাত্রায় নয়।
দেখা গেছে প্রধানমন্ত্রী এ পর্যন্ত বেশ কয়েকটি দৃষ্টান্ত কিন্তু স্থাপন করেছেন। এই দৃষ্টান্তের ফল কি হবে সেটা আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো দৃষ্টান্ত যদি আমরা একটা দুটা বলি, যে তিনি কথা বলছেন বেশ মেপে মেপে, গুনে গুনে, এই দৃষ্টান্তটা কার জন্য? অপ্রয়োজনীয় কথা বলছেন না তিনি। তো এই দৃষ্টান্তটা কিন্তু আপনার জন্য আর আমার জন্য নয়, তার দলের জন্য, সহকর্মীদের জন্য। কিন্তু আমরা তার সহকর্মীদের মধ্যে ওই প্রবণতাটা দেখছি না। এই গেল একদিক। দ্বিতীয় দিক, তিনি মিতব্যয়ী হওয়ার একটা আহ্বান জানাচ্ছেন নিয়মিত। সেটাও কিন্তু শখে নয় বা রাজনৈতিকভাবে খুব প্রশংসিত হওয়ার জন্য নয়, বাধ্য হয়েই। দেশের অর্থনৈতিক অবস্থা আসলে কি তিনি সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন, যে কারণে তিনি খরচে সাশ্রয়ী, চলনে বলনে খুব সংযমী। কিন্তু তার আশেপাশে কিন্তু আমরা ওই সংযমটা দেখছি না, একেবারে দৃশ্যমান। এটা দেখা যায় যে তিনি একটা হাফাতা শার্ট পরে বসে আছেন, এবং এটার কি রহস্য সেটাও কিন্তু বলেছেন। বিদ্যুৎ খরচ কমানো, তারপরে এসি কম চালানো। কিন্তু দেখি যে ওনার দুপাশে শুটেড বুটেড দুজন কিন্তু আবার পরিপাটি হয়ে আছেন। তাহলে দৃষ্টান্তটা কিন্তু ওনার দুই পাশে কার্যকর হচ্ছে না, এটা মানুষের চোখে পড়ছে। আর 24-এর আন্দোলন আমাদেরকে কি দিয়েছে, কি দিতে পারেনি, সেটা হয়তো ভবিষ্যতে আরও বিশ্লেষণ হবে। কিন্তু 24-এর আন্দোলন জাকির ভাই একটা জিনিস দিয়ে গেছে, স্পষ্ট কথা বলে ফেলা। যার হয়তো এই বিষয়ে পর্যাপ্ত কোনো জ্ঞান নাই অথবা কোনো কিছু করার সক্ষমতা নাই, তিনিও কিন্তু উচিত কথা একটা বলে দিচ্ছেন। কখনো কখনো তার মাত্রার চেয়েও বেশি বলছেন, যখন আমরা সেটাকে বলি যে সীমা ছাড়ানো, অথবা বাংলায় বলে ফেলে যে একটু বেয়াদবি করছে। তো ওই বেয়াদবিও কিন্তু কখনো কখনো সৌন্দর্যের অংশ হয়ে গেছে ওই 24-এর আন্দোলনে। তো এই বিষয়ে প্রসঙ্গক্রমে একটা কথা বলা দরকার। আপনার সাথে যখন আমি করি, তখন মান্নান ভাই বলছে যে না, এটা খুবই স্মার্টনেস, মুখের উপর কথা বলে দিয়েছে, চোখে চোখ রেখে কথা বলে দিয়েছে। যখন আবার মান্নান ভাইয়ের সাথে আমি ওই স্পষ্ট কথাটা বলি, তখন বললেন যে ছেলেটা বড় বেয়াদব। অর্থাৎ একই অ্যাকশনে দুই রকম আমরা বয়ান দিচ্ছি। ওই জায়গাতেও আমাদের সরতে হবেই, সরি আর না সরি আমি আপনি সরতে হবেই। স্পষ্ট কথা বলার যেমন অভ্যাস হয়েছে, শোনার অভ্যাসও রাখতে হবে। তো এর মধ্য দিয়ে সরকার এগোবে। মান্নান ভাই যেটা বললেন আমি মনোযোগ দিয়ে শুনেছি। আজকে জামাত ইসলামের আমির যেটা বলেছেন, দুটা বাক্য স্পষ্ট। একটা হচ্ছে যে সরকার আগের ফেসিবাদের পথে হাঁটছে, এটা হচ্ছে অভিযোগ। দ্বিতীয় বাক্যে বলেছেন যে সরকারকে ফেসিবাদ হতে দেয়া হবে না। তার মানে দ্বিতীয় বাক্যে আবার ভালোবাসা আছে, ফেসিবাদ হতে দিবে না সরকারকে। এটার মধ্যে একটা মহব্বত আছে, ভালোবাসা আছে, আদর আছে। আর প্রথমে যে সমালোচনাটা করেছেন বা অভিযোগটা করেছেন, সেটাকেও তো কল্যাণের অংশ হিসাবে নেওয়া যায়। সমালোচনাও কিন্তু কখনো কখনো সমাধানের রাস্তা দেয়। তো এই ক্ষেত্রে আমরা দেখছি যে প্রধানমন্ত্রী কিন্তু রিসিভ করছেন, যে কোনো সমালোচনাতে তিনি গ্রাহ্য করছেন। কিন্তু তার পরবর্তী ধাপে আমরা দেখি যে একটু কেমন যেন খিস্তি দেয়া হয়, একটু হুমকি দেয়া হয়, একটু ধমকি দেয়া হয়। তো এটাতে কিন্তু আবার আমরা ওই গত 15-16 বছর যেটা ওবায়দুল কাদের করতেন, এক বেলা দুই বেলা তিন বেলা করে করতেন, আমরা কিন্তু তখনও বলেছি যে এই যে খিঁচুনি যারা দেন, তারা প্রতিদিন আওয়ামী লীগকে মিনিমাম 10 হাত করে নিচে নামাচ্ছেন। আমাদের কথাগুলো কিন্তু তাদের পছন্দ হয়নি। দিন শেষে কিন্তু 24-এর 5 আগস্ট সেটাই হয়েছে। তো এখান থেকে তো বিএনপির শিক্ষা নেওয়ার বিষয় আছে। আওয়ামী লীগ পালিয়েছে, তো তাদের যেন পালাতে না হয়। কি করলে পালাতে হয় তাদের তো এই লিসন আছে, ভালোভাবে আছে। আবার জামাতে ইসলামী যেহেতু তারা মান্নান বাবুদের সাথে আনার নাই আজকে, তারা সাথে কিন্তু আবার যে জুলাই সনদ এটা রাখে, সংবিধানও রাখে, দুই পক্ষ দুইটা কিন্তু বগলে রাখে। মান্নান বাবুর কাছে আজকে একটু দেখছি না, বোধহয় মুখস্থ হয়ে গেছে। অর্থাৎ যার যেটা সুবিধা হয়, যদি দেখেন যে আপনি আপনার সুবিধাটা নিচ্ছেন একটু প্রথাগত রাজনীতির মধ্য দিয়ে, তখন আপনি চট করে সংবিধানটা খুলে দেখিয়ে দিচ্ছেন। আবার যদি দেখছেন যে ওখানে ভাগে মিলছে না, এবার ওইটা রেখে জুলাই সনদ বের করে দিচ্ছেন। অর্থাৎ দুইটার কোনোটাই কিন্তু আসলে কোনো আসমানি কিতাব নয়, দুইটাই প্রয়োজনে হয়েছে, দুইটাই মানুষের তৈরি করা। কিন্তু এই দুটা নিয়ে একটু আগে মান্নান ভাইও বলছিলেন, জুলাই সনদের কথা, ওয়াদার কথা, সংস্কারের কথা, শব্দগুলো শুনতে সুন্দর, কিন্তু প্র্যাকটিক্যালি সংস্কার বড় কষ্টকর। সংস্কারের যেই অর্থই আপনি করেন, যে পরিবর্তন হওয়া, পরিবর্তন হতে কেউ চায় না। মেরামত করা, মেরামত হতেও কেউ চায় না। অর্থাৎ কোনো কোনো পদ্ধতি আপনি দেখেন, শেখ হাসিনা বড় খারাপ,
কিন্তু তার পদ্ধতিগুলো কিন্তু আবার ভালো লাগে যদি আমি এনজয় করতে পারি, আমার ভাগে যদি পড়ে। তো এই দ্বিচারিতা কিন্তু বন্ধ করতে হবে, মানুষ এগুলো খেয়াল করে। একটা সময় মানুষ মাথা নাড়তো, সব সময় এখনও মাথা নাড়ে, মাথা নাড়ার পর একটু পরে আসল কথাটা বলে দেয় যে উনি বললেনটা কি এতক্ষণ। তো এখন যেটা চর্চা শুরু হয়েছে, মুখের উপরও বলা শুরু হয়েছে, গণমাধ্যম সেই অর্থে এখনও কিন্তু, গণমাধ্যম বলতে আমি মূলধারার গণমাধ্যম বলছি, ফেসবুক কিন্তু আবার ভিন্ন জগৎ, সব কিছুই ধরছে তারা, সোশ্যাল মিডিয়া। তো মূলধারার গণমাধ্যম এখনও সরকারের প্রতি কিন্তু যথেষ্ট সহানুভূতিশীল, সেটা কিন্তু দলীয়পনা নয়, সেটা বুঝে শুনেই। একটু 1 মিনিটে আমি শেষ করে দিচ্ছি সেটা কেন। আপনার বোধহয় জাকির ভাই খুব স্পষ্ট করে মনে আছে, নির্বাচনের আগ পর্যন্ত 4-5টা মাস বিএনপি যেমন নির্বাচন দাবি করেছে, আরও অনেকেই নির্বাচন দাবি করেছে, তার মানে সবাই বিএনপি কিন্তু নয় আসলে। কারণ একটা অনাস্থা তৈরি হয়ে যাচ্ছিল ক্রমেই, যে অনির্বাচিত সরকার দিয়ে হচ্ছে না, একটা নির্বাচিত সরকার দরকার। তো জামাত এই দাবির মধ্যে মাঝে মধ্যে বাগড়া দিয়েছে, আবার সরেও যায়নি, থেকেছে। তো এখানে নেপথ্য দিক দিয়ে যে ঘটনাটা ঘটে গেছে, হয়তো এখন বললে কেউ কেউ অন্যভাবে নিতে পারেন, কিন্তু সামনের দিনগুলোতে এই বিশ্লেষণ আসবে। সেনাপ্রধানের একটা বক্তব্য তিনি বলেননি, সেটা সম্ভবত সার্জিসের মাধ্যমে আমরা জেনেছিলাম, যে প্রধান উপদেষ্টা নিয়োগে নাকি বুকে পাথর বেঁধে তিনি সহ্য করেছেন। বুকে পাথর বাঁধা কিন্তু বড় কষ্টের জিনিস। নির্বাচনের পর জামাতের আমির বললেন যে এই ফলাফল তারা মানেন না, নির্বাচন সুষ্ঠু হয় নাই, তারপরও বুকে পাথর বেঁধে এই ফলাফল তিনি মেনে নিয়েছেন। তো এই পাথরের যন্ত্রণা আমাদেরকে একটা সময়ে কোথায় নিয়ে যাবে, কে এই যন্ত্রণা কতদিন সইবেন, অথবা কে কিভাবে বিস্ফোরণ ঘটাবেন, নমুনা কিন্তু আমরা ভালো দেখছি না। মাঝে মধ্যেই দুই পক্ষ যখন যে বয়ানগুলো দেয়, আজও আছে কয়েকটা, কে কোথায় কত কামাই রোজগার করছেন, কে কোথায় কাকে পোস্টিং দেওয়ার বিষয়ে কোন লাইনে তদবিরটা করেছেন, টাকা বিনিময়টা কোথায় হয়েছে, কে দিয়ে এসেছিলেন, কে নিয়ে এসেছিলেন, এগুলো কিন্তু যারা গণমাধ্যমে আমরা কাজ করি টুকে রাখি কিন্তু সুন্দর করে। কখনো না কখনো আপনার আমার কথায় বা লেখনীতে এগুলো লাগবে। গণমাধ্যমের কাজই তো ওই আসলে জায়গা থেকে জায়গা। দল দুটার কেউই কিন্তু নিস্তার পাবে না। আমরা যেমন সরকারের 6 মাস বলছে, যে সরকার 6 মাস কি করলো, সমান্তরালে কিন্তু প্রশ্ন আছে যে বিরোধী দল 6 মাসে কি করলো। এই প্রশ্ন বিরোধী দলের সামনেও কিন্তু জবাবদিহিতার প্রশ্ন আছে, কারণ আমাদের বাস্তবতা তো বদলে গেছে। তারাও তো নির্বাচিত, তারাও নির্বাচিত, আবার কমিটমেন্ট সবাইকে আসলে প্রত্যেকে যাবে। আসলে যেখানে প্রধানমন্ত্রীও মাঝে মধ্যে কিন্তু বিকল্প চাচ্ছেন, এটাও কিন্তু বাংলাদেশের রাজনীতির এক নতুন ধারা। এই জ্বালানি নিয়ে যখন তর্ক বিতর্ক হলো, জামাত কিন্তু এরই মধ্যে বিকল্প কিছু পরিকল্পনা দিয়েছে। আবার প্রধানমন্ত্রী সেটা আহ্বান করেছিলেন। এটা কিন্তু লক্ষণ ভালো। এতে করে সব সরকারের দোষ, সরকার পারেনি বলে এখনকার যারা বিরোধী দল তারা সাইডলাইন কেটে যাবে বা আরেকটা বয়ান দিবে সামনে, এত সহজ বোধে বাংলাদেশের রাজনীতি আর হচ্ছে না। জি কামাল ভাই, আমি আসবো আপনার কাছে। আমি এই পর্যায়ে বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর আবার ফিরছি আলোচনায়। একটা বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ডক্টর আব্দুল মান্নান এবং সাংবাদিক, লেখক ও কলামিস্ট মোস্তফা কামাল। আমি মান্নান ভাইকে দিয়ে শুরু করতে চাই। মান্নান ভাই, মন্ত্রী সভায় রদবদল আমরা দেখলাম, কেমন হলো রদবদলটা, বা কেন হলো, মানে এই বিষয় নিয়ে কিন্তু বেশ আলোচনা চলছে। না, মানে 6 মাসে এসে যে একটা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা নিশ্চিত যে প্রধানমন্ত্রী সমস্ত মন্ত্রী প্রতিমন্ত্রীদের অ্যাক্টিভিটিস পর্যালোচনা করতেছিলেন, যেখানে যেখানে প্রবলেম দেখেছেন সেই প্রবলেমটাকে সলভ করার জন্য উনি কিন্তু নতুন মন্ত্রী পরিষদে অনেককে ইনক্লুড করেছেন। আপনি প্রবলেমের কথা বলছেন, তাহলে মানে সমস্যার কারণেই এই কাজটি করা হলো? না, সমস্যা ছাড়া হঠাৎ করে 6 মাসে একটা চেঞ্জ আনাটা এটা ন্যাচারাল না, এটা ন্যাচারালি হয় নাই। এবং মিডিয়া সহ সরকারি দল, বিরোধী দল, মানে বিশিষ্ট সিভিল সোসাইটি সবাই এগুলো নিয়ে বলছে। তো সরকার যেটা করেছেন যে কাউকে বাদ দেন নাই, এই জায়গাটা রেখে দিয়ে করেছেন, যাতে করে মানে এই সমালোচনাটা আরও তীব্র না হয়,
যে অমুককে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাহলে এখানে সরকার সত্যিই ব্যর্থ হয়েছে। এই জায়গাটা সরকার কেয়ারফুলি হ্যান্ডেল করেছে। জি, আমি এটা একটু আপনার একজন মন্ত্রীকে সম্ভবত ওনাকে রাজনৈতিক উপদেষ্টা করে আর আমি আপনার কাছে আসছি, একটু যোগ করি। আজকে একটা গণমাধ্যমে শিরোনাম করেছে যে টাইমস অফ বাংলাদেশের দ্বিতীয় শিরোনাম করেছে যে মন্ত্রিসভার রদবদল পুরনো পথেই তারা হাঁটছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে 6 মাসের মাথায় মন্ত্রিসভায় নতুন সদস্য যুক্ত ও দপ্তর রদবদল করলেও বর্তমান বিএনপি সরকারের কাঠামোতে কোনো মৌলিক পরিবর্তন দেখছেন না রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। তাদের মতে প্রধানমন্ত্রী তারেক রহমান পূর্ববর্তী সরকারগুলোর পরিচিত পথেই হাঁটছেন। আরও দীর্ঘ প্রতিবেদন, আমি সামান্য একটু অংশ আমি মানে একবারে ঘটা করে যেদিন হলো তার পরের দিনই এইভাবে করে মন্তব্য করতে নারাজ। একজন পরিবর্তনটা করেছেন, তিনি কি উদ্দেশ্যে করেছেন, সেটা উদ্দেশ্য সফল হচ্ছে না ব্যর্থ হচ্ছে, এটার জন্য একটু সময় দিতে হবে, সো দ্যাট ওই সময়টাও আমি যৌক্তিকভাবে একজন দেশের নাগরিক এবং রাজনৈতিক কর্মী হিসেবে দেওয়ার পক্ষে। এবং এটাও ঠিক, জামাত ইসলামীর আমির তো এটা বলছেন যে সরকার যত ভালো কাজ করবে আমরা সব জায়গায় সহযোগিতা করব। এবং বাংলাদেশের ইতিহাসে সংসদে একদিনে 30-এর উপরে মানে অধ্যাদেশ পাশ হয়েছে, এটা তো রেকর্ড। এটা কেন হয়েছে? এটা তো বিরোধী দলের সহযোগিতার কারণে, ঐক্যমত্যের কারণেই হয়েছে অনেক জায়গায়। আবার অনেক জায়গায় ঐক্যমত না হলেও সরকার তড়িঘড়ি করে 1 মিনিটে আধা মিনিটে মানে অধ্যাদেশ পাশ করে ফেলেছে। দেখেন, আমাদের এই বর্তমান সরকার এবং বিরোধী দলের অনেকগুলো ভালো দিকও আছে, কিন্তু আমি গতকালকে রাজনৈতিক সংস্কৃতি কোন পথে এটার একটা ডায়ালগ অনুষ্ঠান ছিল, সেখানে সরকারের মন্ত্রী এবং উপদেষ্টারা ছিলেন, সেখানেও আমি বক্তব্য দিয়েছি। আমাদের কালচারটা হচ্ছে যে সরকারি দল বিরোধী দলের সব আমরা কি নেতিবাচক বলি, আর সরকার ও বিরোধী দলের সব ব্যর্থতা। এবং বাংলাদেশে অনেকেই সেই লাইনে হাঁটতে যে বলে বিরোধী দলের পতন ঘটাবে আর কি। তা বিরোধী দলের পতন তো কেউ ঘটায়নি এই পর্যন্ত। হ্যাঁ, বিরোধী দল যদি তার অ্যাক্টিভিটিস না করতে পারে, জনগণ বিরোধী দলের পতন ঘটাতে পারে, কিন্তু সরকার এভাবে করে তো পারবে না। যেটি আমরা কিন্তু গত দেখেছি যে বিরোধী দলের পতন ঘটেছে, আপনি বলছিলেন যে সরকারকে যদি বিরোধী দলের পতন ঘটাইতে হয় সরকারি দলকে, তাহলে জনগণের সন্তুষ্টির চ্যালেঞ্জ নিতে হবে। সেই চ্যালেঞ্জ নেওয়া যে কোনো সরকারের পক্ষেই কি অনেক বড় ধরনের মানে বিরোধী দলের কি জবাবদিহিতার জায়গা নেই? জবাবদিহিতা আছে। বিরোধী দল কেন জবাবদিহিতাই নাই? বিরোধী দল তো নির্বাচিত প্রতিনিধি। এই যে এতগুলো সমস্যা, আপনারা শুধু প্রস্তাব দিচ্ছেন, সেই প্রস্তাবগুলো আসলে কতটুকু বাস্তবায়ন হচ্ছে কিনা, সরকার গুরুত্ব সহ নিচ্ছে কিনা, সরকার যে আপনি যে অনেকগুলো সমস্যার কথা বলেছেন সেই সমস্যার জায়গাগুলো সরকার অ্যাড্রেস করছে কিনা বা আপনাদের সুপারিশ অনুযায়ী চলছে কিনা, সেটি কি দেখার। হ্যাঁ, আমরা দেখেন এই সংকটটাকে মোকাবেলা করার জন্য বিরোধী দলের অ্যাক্টিভিটিসকে আমরা 3টা ওয়েতে আমরা এটা বাস্তবায়ন করার চেষ্টা করছি। একটা হচ্ছে যখন সংসদ চলে, সংসদের ভিতরে আমরা এটা নিয়ে বক্তব্য দিচ্ছি। সংসদ তো হচ্ছে রাজনীতির একটা বড় কেন্দ্রবিন্দু, এ জায়গাতে আমরা জনগণের পক্ষে কথা বলছি। সরকার যখন সংসদে এটা শুনছে না, তখন আমরা সভা, সেমিনার, বুদ্ধিজীবী, মিডিয়া, যত ধরনের স্টেক হোল্ডার আছে সেখানে যেও আমরা এই আলাপটা তুলছি, জনমত তৈরি করছি। এটাও যখন কানে নিচ্ছে না, আমরা তখন মিছিল করছি, সমাবেশ করছি, আমরা তখন বিভাগীয় সমাবেশ করছি, আমরা লং মার্চের কর্মসূচি ঘোষণা করেছি। অর্থাৎ আমরা কিন্তু মানে বিরোধী দলের জায়গা থেকে যা যা করণীয় আমরা কোনোটাই বাদ রাখছি না। এবং সরকারকে আমরা এও বলছি, আপনারা যদি লাস্টলি আমাদেরকে না শোনেন, তাহলে আপনাদেরকে আমরা ফ্যাসিস্ট হতে দেব না। তার মানে কি, ফ্যাসিস্ট হতে দেব না অর্থ হচ্ছে আপনাকে আমরা থামাবই। কিন্তু আমরা এটাকে আবার অনেকে কি বলছে যে পতন ঘটায় দিব, টেনে স্ট্রে নামাবো না। আপনি যদি আমাদের সমালোচনাকে রিসিভ করে, যে মোস্তফা বললেন যে যদি সরকার পজিটিভলি নেই, তাহলে তো আমরা সরকারকে আরও সহযোগিতা করবো, এটা বাস্তবায়ন করেন। হ্যাঁ, সরকার বলছে সংকট, আমরাও বলছি সংকট, কিন্তু সংকট সমাধানে 2টা বিষয় খুব গুরুত্বপূর্ণ। সরকার কি কি ইনিশিয়েটিভ নিয়েছে এটা জনগণের সামনে ওপেন করতে হবে, এবং জনগণ সেটাকে গ্রহণ করে কিনা, সুধীজনরা গ্রহণ করে কিনা, বিকল্প কিছু করণীয় ছিল কিনা, এটার একটা ব্যাপার। আপনাদের পরামর্শ কি গ্রহণ করছে বিরোধী দলের পরামর্শ? আমরা সব করছে না, আমরা এটা তা বলছি না, কিন্তু কিছু কিছু করছে। কিছু কিছু সরকারের সীমাবদ্ধতার কারণে করছে কি করছে না, কিছু কিছু সরকার রিপ্লাই দিচ্ছে না, তো যার কারণে এটা সময় লাগবে, কারণ সংকটগুলো তো মানে ক্রমেই ঘনীভূত হচ্ছে। আরেকটা জিনিস দেখেন যে আমরা 2টা সেক্টরকে এখনো বাংলাদেশের মানুষের বিশ্বাসযোগ্যতার জায়গায় নিয়ে আসতে পারি নাই। আমাদের ব্যাংকিং সেক্টর, যেখানে মানুষ টাকা রাখবে, এই সেক্টরগুলোকে দলীয়করণ
এবং দুর্বৃত্তপরায়ণ মানুষদের কাছে আমরা দিয়ে দিয়েছি। বাংলাদেশ ব্যাংকের মতন একটা জায়গায় গভর্নর আমরা দলীয় দৃষ্টিকোণ থেকে এবং একাডেমিক জায়গাকে বাদ দিয়ে আমরা একজন ব্যবসায়ীকে নিয়োগ দিয়েছি। এটা কিন্তু সাধারণ মানুষের সাইকোলজি কী করেছে, মানে অ্যাটাক করেছে। আবার দেখেন আপনি ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে সরকারের অস্থিরতা আছে। এসালম গ্রুপকে সহযোগিতা করার বড় ধরনের কোশ্চেন কিন্তু সরকারের সামনে আছে। এরপরে আরেকটা বড় সেক্টর আমাদের মানে বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীরা যে ভোটাধিকার নতুন করে পেল, তারা তো এই বাংলাদেশে তাদের সেই রেভিনিউটা পাঠাতে চায়, কিন্তু সেটা পাঠিয়ে সেটার যে নিরাপত্তা, আজকে যখন একজন প্রবাসীর স্ত্রী ধর্ষিত হয়, তার সম্পদ লুণ্ঠন হয়, তার উপরে যে নেতারা পিটায়, একজন ডাক্তারের চেম্বারের ভিতরে যে পিটায়, একজন ইউএনওর অফিসে যে পিটায়, থানা ঘেরাও করেও মানে ছিনতাই করে নিয়ে আসে, এগুলো যখন হয় তাহলে একজন প্রবাসী থেকে তখন তো তার সন্তান তার এগুলোকে, আর বাংলাদেশ থেকে একটা বড় ধরনের মেধা বিদেশে চলে যাচ্ছে, যারা এই দেশকে একটা বড় ধরনের ডেভেলপমেন্টের জায়গায় নিয়ে যেত। অ্যান আইডিয়া ক্যান চেঞ্জ এভরিথিং। তা আইডিয়া জেনারেট করে কারা? মেধাবীরা করে। আপনি মেধাবীদেরকে তো সেই স্থান আমরা দিতে পারছি না। আপনি দেখেন সরকারের কেউ যেরকম রাশেদ গং যিনি আছেন, ওনাকে অ্যাসাইন করা হয়েছে মনে হয় বিরোধী দলের অলওয়েজ উনি কী করতে থাকবেন, মানে যা যা বলা যায় করা যায় এটার জন্য, অথচ জনগণ এটা ভালোভাবে নিচ্ছে না। কারণ জনগণ তো ভালো থাকলে উনি কি মিথ্যা কথা বলছেন? হ্যাঁ, উনি তো চরম মিথ্যাচার করছেন। উনি মিথ্যাচারের একটা এজেন্সি নিয়েছেন। কাজেই আমি মনে করি সরকারকে এগুলো থামাইতে হবে। সরকারের এই যে দেখেন সরকারি একটা জায়গা থেকে কি আজকে পররাষ্ট্র দপ্তরে বা এজেন্সি বলছেন, এটি কি সম্ভব? হ্যাঁ, একেবারেই নির্জলা মিথ্যাচার কি সম্ভব, নাকি কিছু সত্য আছে তার বক্তব্য? না, কি সত্য আছে এটা তো জনগণ বুঝতে পারতেছে। আপনি আমার বিরুদ্ধে একটা কথা বলছেন, আপনি বলছেন এটা সত্য, কিন্তু আমার সম্পর্কে উনি ভালো জানেন। উনি বলছেন কি পাগল কি বলে, তা পাগলে কি খায়, কি বলে, ছাগলে কি না খায়, এগুলো এখন তার তো ওই নিজের বাড়ির এলাকায়, নির্বাচনী এলাকায় নিজের দলের কর্মীদের কাছেই জায়গা নেই। তাহলে সে এত ভালো পারফরমেন্স তো তাই। এবং এই যে নূর সাহেব আরেকজন নতুন করে শুরু করেছেন, ঠিক আছে। তো নূর সাহেবরা যে মানে ইসরায়েলির এজেন্ট, এগুলো মানুষের কাছে খুব ওয়েল নন, এবং তারাই সম্প্রতি কুষ্টিয়া যে ঘটনা হয়েছে সেই ঘটনার পর তো আপনাদেরকে তারা দায় দিয়েছে। না, কুষ্টিয়ায় যে ঘটনাটা ঘটেছে আমাদের পরে দায় দিবেন কেন? এটা তো স্পষ্ট যে একজন এমপি যাচ্ছেন, তার বাড়ির উপরে যে বাড়ির ভিতরে যে আক্রমণ হয়েছে, মিডিয়ায় আসছে, বাড়ির ভিতরে এমপির গাড়িতে আক্রমণ হয়েছে, একবারে ভিডিওতে দেখা যাচ্ছে এমপির বাড়ির ভিতরে ঢুকে গেছে। আপনি বাড়ির পরে যে এমপির কি লোক নাই, নিষিদ্ধ করার ব্যাপারেও বক্তব্য দেখেছি যে জামায়াত ইসলামী নিষিদ্ধ করা উচিত। এই বক্তব্যটা আওয়ামী লীগের বক্তব্যের সাথে মিলে যায়। যারা শেখ হাসিনাকে মা ডেকেছে তাদের তো সেই, তারা তো আবার সরকারেরই অংশ। সরকার একটু ব্যালেন্স করার চেষ্টা করছে। গতকালকে আপনি দেখবেন যে শামীম ওসমান সাহেব একটা বক্তব্য দিয়েছেন যে আমরা যদি বিএনপিকে সহযোগিতা না করতাম, মিনিমাম ওনার হিসাব মতে উনি গুনে গুনে বলতে পারেন 95টা সিট বিএনপি পেয়েছে শুধু আওয়ামী লীগের সহযোগিতার কারণে। এটা কোট আনকোট, এটা কিন্তু শামীম ওসমানের বক্তব্য, আমার বক্তব্য না। বাংলাদেশের নাগরিক যে দলকে ইচ্ছা সেই দলকেই ভোট দিতে পারে, এটা মানে এই স্বাধীনতা আছে। আমরা রাজনৈতিক কালচারেরও কিন্তু একটা বড় পরিবর্তন ঘটেছে। আপনি দেখেন যে প্রধানমন্ত্রীও ঘটিয়েছেন যে তিনি নির্বাচিত হওয়ার পর শপথ নেওয়ার আগেই বিরোধী দলের ছোট বড় সকল দলের কাছে গিয়েছেন। আবার জামাত ইসলামী যেটা করলো, এই যে প্রেসিডেন্ট নির্বাচনের দিন এর ভিতরেই, হ্যাঁ মানে সংসদের ভিতরেই তিনি কি করলেন, আমাদের নেতাদের সাথে প্রেসিডেন্ট কোলাকুলি করলেন, এবং আমাদের নায়েবে আমির উনি মানে একজন সজ্জন ব্যক্তি, ইমোশনালি উনি প্রেসিডেন্টের কপালেও চুমু দিয়েছেন। এটা তো সাইন অফ লাভ, তাই না, রেসপেক্টেশন। তো এই রাজনীতিটাও আমরা দেখতে চাই, কিন্তু আমরা এই রাজনীতি করব আবার মানে বিরোধী দলের আসনগুলোতে সমবন্টন করব না। আবার অনেকে আবার পুরাতন কথা বলে যে আওয়ামী লীগ জামায়াতের জাতীয় পার্টির যে সম্পর্ক সেদিকে আবার চলে যাবে। না, এই জায়গায় আমাদের বক্তব্য তো ক্লিয়ার যে আমাদের এমপিদেরকে 20 লাখ দিলে ওনারা 80 লাখ নিচ্ছেন, ওনারা বিভিন্ন জায়গায় যে সমস্ত সুবিধাগুলো নিচ্ছেন, এটা আপনি রাষ্ট্রের জনগণ প্রতিটা আসনকে সমান দিবেন, কি আপনার দলের হোক আর নির্দল হোক। এই যে মহিলা এমপি, যারা নারী এমপি আছেন আমাদের, এখন তো মহিলাও বলা যাবে না, মনে হয় একটু চেঞ্জ আসছে। তো এই নারী এমপিদেরকে কি করা হচ্ছে যে জামাতের যে কয়টা আসন আছে সেখানে আবার তাদেরকে আলাদাভাবে অ্যাসাইন করা হচ্ছে যে আপনারা ওইগুলো দেখভাল করবেন। তাহলে একজন জনগণের ভোটে নির্বাচিত এমপিকে আপনি মানে বিশেষ
ভাবে যারা জি। আসে এমপি হলো তাদের দ্বারা কি করছেন। শেষ কথাটা বলতে চাই যে দলে গণতন্ত্র থাকতে হবে। দলে গণতন্ত্র না থাকলে দেশের ভিতরে গণতন্ত্র চর্চা করা যাবে না। জামাত ইসলামী সকল সংকটের ভিতরেই দলের ভিতরে এই গণতন্ত্র তারা অব্যাহত রেখেছে। সোশ্যাল মিডিয়া আমরা অনেক কিছু ফেক থাকে, অনেক কিছু ভালো থাকে, কিন্তু এই অভ্যুত্থানে আগে 5ই আগস্টে 4ই আগস্ট পর্যন্ত কয়টা মিডিয়া মানে এই অভ্যুত্থানের পক্ষে এবং সরকারের বিপক্ষে দাঁড়িয়ে ভূমিকা রাখতে পেরেছে? খুবই নগণ্য। এই সোশ্যাল মিডিয়ার বদৌলতেই কিন্তু একটা অভ্যুত্থান হয়েছে। সরকার যদি এগুলোকে মূল্যায়ন করতে না চায় তাহলে কিন্তু সরকারের প্রবলেম হতে পারে। আর নির্বাচনের কথা বলেছেন, নির্বাচনের যে দাবি, সেই দাবির বিষয়টা কি? প্রথম দিকে এই নির্বাচনে জিকির যেভাবে বিএনপি করতেছিল, ইন্ডিয়া করতেছিল যে নির্বাচিত সরকার না আসলে আমরা সম্পর্ক করব না, এবং আওয়ামী লীগের আরাফাত রহমান সাহেব সহ আরও কয়েকজন একইভাবে বলতেছিলেন। এই জন্যই জনগণের একটা ভয় ছিল যে নির্বাচিত সরকার এসে যদি সংস্কারটা না করে, উনি যেরকম সালাউদ্দিন সাহেব যেরকম বলছেন যে নির্বাচনটা যদি না হয় এই ভয়ে আমরা সব সংস্কার মেনে নিয়েছি, আর আমাদেরও ভয় ছিল নির্বাচিত সরকার এসে যদি সংস্কারটা না করে, সেই ভয়ে আমরা কি বলেছিলাম যে নির্বাচন আগেই নিরপেক্ষ সরকার কি করুক, অন্তর্বর্তী সরকার সংস্কারটা শেষ করুক। ভাই বুকে পাথর বাঁধার কথা বলেছেন, যন্ত্রণার কথা বলেছেন। যে কোনো মানুষের বুকে পাথর বেঁধে রাখলে আপনার তো যন্ত্রণা হবেই। আপনি যখন সত্যকে মিথ্যায় পর্যবসিত করবেন, আপনি যখন অন্যের অধিকারকে কেড়ে নেবেন, ফলাফল পরিবর্তন করবেন, ফলাফল ব্লক করে দিয়ে স্টপ করে দিয়ে যখন মানে এখানে ইঞ্জিনিয়ারিং করবেন, সেটা তো পাথর বাঁধার মতোই। কিন্তু জামাত কেন এইটাকে রিফিউজ করে নাই? বলেছে যে আমরা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে আজকে যদি আমরা এটাকে না মানতাম তাহলে দেশে গৃহযুদ্ধ এবং অন্যান্য সংকট, তাহলে আপনারা অভিযোগও করলেন, আপনারা পাথরও চাপা দিলেন, সবকিছু করলেন। আমরা আমাদের মানে জামাত ইসলামের 3টা স্থায়ী কর্মনীতি আছে। সেই 3টা স্থায়ী কর্মনীতির 3 নাম্বারটা হচ্ছে এমন কোনো কর্ম পরিকল্পনা আমরা গ্রহণ করব না যাতে জনগণের ভিতরে রক্তপাত, বিশৃঙ্খলা এবং দেশে অশান্তি তৈরি হয়। সেই জাতীয় কাজ আমরা করি না। জি, শেষ করব, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি কামাল ভাইকে দিয়ে শেষ করব খুব সংক্ষেপে। যদি কামাল ভাই বলেন যে আজকে আমাদের বিষয় কেমন চলছে দেশ, আমি শেষ প্রশ্নটা করতে চাই, কেমন করছে বিরোধী দল? খুব কঠিন প্রশ্ন। আগামী দিনে বিরোধী দলকে ওই জবাব দিতে হবে, একটু বেশি করে দিতে হবে। এর আগে আমার যতদূর মনে পড়ে বাংলাদেশে মোট 3বার বিরোধী দলকে কঠিন জবাব দিতে হয়েছে। একটা হচ্ছে 90 সালে পতন হয়েছে এরশাদের অথবা জাতীয় পার্টির। জাতীয় পার্টি বা এরশাদের লোকজনদের আগে কিন্তু পালিয়েছে বিরোধী দল। তো তখন জাতীয় পার্টির একজন সিনিয়র নেতা, তিনি এই ধরনের বিষয় নিয়ে খুব রসিকতা করতেন যে এই বছরের সেরা ঘটনা কি। তিনি আবার জবাব দিলেন যে এই বছরের সেরা ঘটনা হচ্ছে এরশাদ পতন, তো পতন এরশাদের, পালায় বিরোধী দল, এই এক ঘটনা। আরেকবার বিরোধী দলের একটা পতন আমরা দেখেছি, সেটা হচ্ছে 96-তে অল্প কয়েকদিনের জন্য একটা নির্বাচন হয়েছিল, 15 ফেব্রুয়ারির ইলেকশন যেটাকে বলে। ওখানেও একটা বিরোধী দল ছিল, অনিবার্য কারণে একটা বিরোধী দল তৈরি করতে হয়েছিল। ওই বিরোধী দলের কে কোথায় এখন আছে আমরা কেউ জানি না, দেশের মানুষ চেনেও না। আরেকটা বিরোধী দলের পতন হলো 5 আগস্টে। আওয়ামী লীগ বড় দল, তার পতন হয়েছে, তার সরকারের পতন হয়েছে, প্রধানমন্ত্রীর পতন হয়েছে। আপনি দেখেন জাতীয় পার্টি, তার কি পতন হয়েছে নাকি সে নাই, সে নিজেই তার আইডেন্টিটি এখনও পরিষ্কার করতে পারে না, কারণ মানুষ এগুলো ফলো করেছে। যে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর পেছনে তার দলের লোকেরা যত না ইনভলভমেন্ট ছিল, তার চেয়ে বেশি দায়ী ছিল এই জাতীয় পার্টি। আওয়ামী লীগের নেতারা যদি কোনো বিষয়ে এক হাত দিয়ে ছোট্ট করে একটা টেবিল চাপড়াতেন সংসদে, তা ওনারা ঢোলের মতো 2 হাতে পিটাতেন। অর্থাৎ স্বৈরাচার করার পেছনে ব্যাপক অবদান তারা রেখেছিলেন। এটার পরিণতি এখন ভোগ করছেন। এই 3টা বললাম, এই 4র্থ দফায় আছে এখন জামাতে ইসলামী। বিরোধী দল কিন্তু রাজনীতির বিকাশের জন্য, ভিত্তি তৈরি করার জন্য একটা চমৎকার জায়গা। বিরোধী দল যেটা বলবে সেটার নামে আন্দোলন, সেটার নামে বিপ্লব, সেটার নামে বিদ্রোহ, সুবিধা আছে। কিন্তু সরকারের থেকে যদি একটু জোরেও কথা বলে যে একটু পান্ডামি, ওটার নাম আর আন্দোলন হয় না, বিপ্লব হয় না, ওটার নাম পান্ডামি, গুন্ডামি। তো জামাতে ইসলাম কি এখন নিজেদেরকে বিকাশ ঘটাচ্ছে কতটুকু আমরা টের পাচ্ছি না। কিন্তু জামাতটি কিন্তু একটা হাইপ ছিল যে এখানে মেধাবী লোকজনে ভরপুর, তারা নিজেদেরকে আরও বিকশিত করবে সামনের দিনগুলোতে। এবার বিরোধী দলে আসার পর থেকে তাদের যে কুসুম একটা ভাব, মাঝে মধ্যে পাওনা দেওনা নিয়ে গোলমাল, যে কাকে কত দিয়েছে, কে বেশি নিয়েছে,
সেটাতে তারা বেশ সময় দিচ্ছেন, কিন্তু সুনির্দিষ্ট জায়গায় সমালোচনা তারা করছে না, সেটা স্পষ্ট। অন্তত সংসদে এই গ্যাস সংকট, বিদ্যুৎ বা হামের মৃত্যু তো এখনও আছে, প্রতিদিনে আছে একটা দুটা করে। তো সেই ক্ষেত্রে বিরোধী দলকেও কিন্তু জবাবদিহির আওতায় আসতে হবে। সমান্তরালে তাদের কারো কারো মধ্যে বা অংশের মধ্যে একটা প্রবণতা কিন্তু আমরা খেয়াল করছি যে বিএনপি একটু অজনপ্রিয় হোক, অর্থাৎ সোজা কথা বিএনপি একটু পৌঁছতে থাকুক, এই অপেক্ষা যদি তারা করে থাকেন, বিএনপি চাপে পড়ুক আর কি, চাপে সেইটাই পড়ুক, বিরোধী দলের অজনপ্রিয় প্রত্যাশা হোক। আর কি। তো এরকম যদি এটা অপেক্ষা করতে থাকেন, তারা নিজেরাও কিন্তু স্বস্তি পাবেন না। কারণ এখন যত কথাই বলেন, দিন শেষে তাদের মিতালি কিন্তু এখনো বিএনপির সাথেই আছে, হয়তো বা থাকবে। মিতালি অর্থাৎ তাদের জোট বলেন আর সঙ্গী বলেন, এনসিপির সাথেও আছে, এনসিপিকে তারা সাথে নিয়ে সমৃদ্ধ হয়েছে। তো এই জায়গায় বিএনপিরও দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে যে বিরোধী দলকে কতটুকু হ্যান্ডেল করবে, কোন মাত্রায় করবে। কিন্তু মাঝে মধ্যেই যে একটু সেশন হয়, এটা কি চোখ টিপাটিপির নাটক কিনা আমরা সন্দিহান। যদি চোখ টিপাটিপি হয়, মানুষ কিন্তু খেয়াল করবে। 20 সেকেন্ড। আবার যদি এমনটা হয় যে সত্যি সরকারকে আমরা সঠিক পথে রাখতে চাই, ওই উদ্দেশ্য ওই নিয়ত নিয়েই বিরোধিতা করছি, সেক্ষেত্রে এখন যারা বিরোধী দল আছে তাদের সামনের পথও কিন্তু পরিষ্কার। জি, ভবিষ্যতে হয়তো বা সামনের নির্বাচনে আরো চমৎকার লড়াই তারা করতে পারবে। শেষ করতে হবে, আমাকে শেষ করতে বলছে। এর মধ্যে আমার 20 সেকেন্ড চেয়ে নিয়েছেন কারণ হ্যাঁ, আমি জাস্ট বলবো, ভাই নিজেই উত্তর দিয়েছেন চোখটিপাটির কথা বললেন। আগের ইয়েতে যে আমিরে জামাত আজকে বলেছেন যে আমরা কাউকে ফ্যাসিস্ট হতে দিব না। এই বক্তব্য থেকে স্পষ্ট কাঙ্ক্ষিত ভূমিকা, সঠিক সময়ে আমরা জ্বলে উঠবো ইনশাআল্লাহ। জি, আমরা সেটি দেখতে চাই। সবারই একটি অবদান আছে নিশ্চয়ই রাষ্ট্র গঠনে। সরকার বিরোধী দল দুজনেই একইভাবে পথ চলবে। আজকে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনার দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।